এই পর্যায়ে আমরা দেখব ভেক্টরের যোগ। কেমন? আমরা বলেছিলাম শুরুর দিকে আসলে ভেক্টর আমরা কি পড়ব? আমরা পড়ব ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ। হ্যাঁ, এই তিনটা জিনিস আমরা মূলত করার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা অলরেডি চলে আসছি আমরা, সেটা হচ্ছে কি ভেক্টরের যোগ। ভেক্টরের যোগটা সাধারণ যে বীজগণিতের নিয়ম সেটা মেনে চলা। যেমন আমরা জানি 5 এ 5 যোগ করলে কত হয়? 10 হয়। এখানে 5 এ 5 যোগ করলে 10 হতে পারে, কিন্তু 5 এ 5 যোগ করলে 0 হতে পারে, 5 এ 5 যোগ করলে 8ও হতে পারে। এটা আমরা দেখাবো, এখানে শো করব। তাহলে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে ভেক্টরের যোগ সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। তাহলে ভেক্টরের যোগ কাকে বলে? আসলে ভেক্টরের যোগের উদ্দেশ্য কি? ভেক্টরের যোগের উদ্দেশ্য হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর রাশি হতে নতুন একটা ভেক্টর রাশি লাভ করা। এটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগের উদ্দেশ্য। যেমন তোমরা জানো পাখি উড়ে, পাখি কীভাবে উড়ে? হ্যাঁ, একটা পাখি যদি আমরা আঁকি, তাহলে পাখি থাকে, ডানা থাকে, ঠিক না? হ্যাঁ, তা আমরা জানি পাখি এইভাবে ডানা মারে, ঠিক না? দেখো, এদিকে ডানা দিয়ে ঝাপটা দেয়, একই সময়ে এটা দিয়ে ঝাপটা দেয়। তো ডানা যেদিকে ঝাপটা দেয় তার ঠিক বিপরীত দিকে বাতাস কী করে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এদিকে এই ডানার ঝাপটার বিপরীতে প্রতিক্রিয়া বল দেয়। তো পাখিটা কি দুই দিকে যায় একসাথে? আমরা জানি দুটো মিলে পাখি ঠিক মাঝখান দিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কি বুঝে গেল? দুটো ভেক্টর থেকে আমরা কি পেলাম? নতুন একটা ভেক্টর পেলাম। ঠিক তেমনি আমরা যারা পুকুরে সাঁতার কাটি, আমরা হাত দিয়ে কি দিই? ঝাপটা দিই। তা আমাদের এই ঝাপটাটা বিপরীতে আমরা দুটো কি পাই? প্রতিক্রিয়া বল পাই। এই দুটো প্রতিক্রিয়া বল থেকে একটা গিয়ে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে এই যে আমরা দুটো বল থেকে যে একটা পেলাম, এটাই হচ্ছে ভেক্টরের যোগ। হ্যাঁ, তাহলে দুটো ভেক্টর যোগের মাধ্যমে নতুন যে ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের লব্ধি বলে। আর যে ভেক্টরগুলো যোগ করার মাধ্যমে আমি ভেক্টরের লব্ধি পেলাম, সেই ভেক্টরগুলোকে ওই লব্ধির উপাংশ বলে। এটা আমরা একটু লিখব, লিখে আমরা ভেক্টর যোগের যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। সেই প্রকারভেদগুলো একটু একটু করার চেষ্টা করব, তাহলে ভেক্টর যোগের অংশটা শেষ হয়ে যাবে। এবং এখানে আমাদের ভেক্টর অধ্যায়ে মূলত ভেক্টর যোগের অংশটা থেকে অনেক বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, মানে 3 ভাগের 1 ভাগ বলা যায়। কারণ ভেক্টর যোগ দিয়ে 3 ভাগের 1 ভাগ, ভেক্টরের গুণ দিয়ে 3 ভাগের 1 ভাগ, আর গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো দিয়ে 1 ভাগ। মোটামুটি এই 3 ভাগ নিয়ে আমাদের ভেক্টর। ওকে, তাহলে আসি ভেক্টর যোগ কাকে বলে। তাহলে দুই বা ততোধিক ভেক্টর রাশির যোজনকে, ভেক্টর রাশির যোজনকে, আসলে যোগকে আর কি, একই কথা, ভেক্টরের যোগ বলে। তাহলে এখানে নোট করে লব্ধি পাওয়া যায় তাদেরকে লব্ধির উপাংশ বলে। উপাংশ বলে। এই যে আমি পাখির ক্ষেত্রে যে আঁকলাম, পাখি যেভাবে ডানা ঝাপটা দেয়, হ্যাঁ, দিকে ডানা ঝাপটা দেয়, এই দুটো মিলা এর বিপরীত প্রতিক্রিয়া বলে এটা, মানে বাতাস যেটা দেয়। তাহলে এই দুটো হচ্ছে কি উপাংশ, দুটো মিলায় আমরা কি পাবো? হ্যাঁ, একটা পাবো। হ্যাঁ, এটাকে আমরা বলছি কি লব্ধি। তাহলে দেখবো এগুলো গ্র্যাজুয়ালি আমরা কীভাবে সূত্র মেনে চলে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, ভেক্টরের যোজনকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। আর 3 ভাগে বা 4 ভাগে, হ্যাঁ, প্রথম একটা আসি ভেক্টর যোজনের সূত্রকে সাধারণ সূত্র বলে। প্রথম থেকে সাধারণ সূত্রের মতো একটা সূত্র হচ্ছে কি ত্রিভুজ সূত্র। হ্যাঁ, সাধারণ সূত্রটাকে অনেকেই ত্রিভুজের মতো করে বলে, ত্রিভুজে ফালায়া বলে। তারপর 3 নম্বর হচ্ছে যদি বলি বহুভুজ সূত্র, মানে যোগটা যদি একাধিক ভেক্টর রাশি দিয়ে হয় তখন কি হবে। 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হলো সামান্তরিক সূত্র।
এই সামান্তরিক সূত্রকে আমি আবার বলি বস অফ দ্য ভেক্টর। হ্যাঁ, তোমরা দেখবে এটাই আসলে। এরপরে ভেক্টর যোগকে একটু ভিন্নভাবে আমরা বিয়োগ করি আর কি, মানে বিয়োগ হচ্ছে ভেক্টর যোগের একটু ভিন্ন রূপ। তাহলে এখানে তোমরা চাইলে ভেক্টরের বিয়োগটাও মেনশন করতে পারো যোগের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা গ্র্যাজুয়ালি একটু আগাই। প্রথমে আসি সাধারণ সূত্র নিয়ে। সাধারণ সূত্রটা আমরা আগে চিত্র এঁকে দেখিয়ে দিব, দেন একটু লেখার চেষ্টা করবো। চিত্র আঁকলেই এটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে একটা ভেক্টর নিলাম, হ্যাঁ সোজা এই একটা ভেক্টর আমাদেরকে দেখাইছিলাম ভেক্টর ক্ষেত্রে। ভেক্টর যখন আমরা লিখে প্রকাশ করছিলাম তখন মনে আছে, এটা হচ্ছে পাদবিন্দু, এটা কি শীর্ষবিন্দু ছিল। তাহলে আমি এই যে প্রথম ভেক্টরে নিলাম, তার শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। এটা হলো দ্বিতীয় ভেক্টর, এটার পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয়েছে। করার পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, উক্ত সরলরেখা ভেক্টর এ এবং বি এর লব্ধিকে মানে এমন দিকে প্রকাশ করে। কেমন? তাহলে এই যে সি ভেক্টরটা হচ্ছে কি এ এবং বি এর লব্ধি, এবং এর দিক হবে কি আবার এর দিক হবে হচ্ছে এই যে আমাদের প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে। কেমন? তাহলে এই কথাটা আমরা একটু গুছিয়ে লিখব। তাহলে দুই বা ততোধিক দুই বা ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে তোমরা এখানে একটু যদি ভালোভাবে খেয়াল করো, দেখো আমরা আসলে এখানে যে কাজটা করেছিলাম সেটা আমরা এখানে লিখলাম। কেমন? দেখো ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা উক্ত ভেক্টর দ্বয় লব্ধিকে মান এবং দিকে প্রকাশ করে। এবং এর দিক কি, এবং লব্ধির দিক হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু দিকে। দেখো, এবং এখানে আমরা যোগের নিয়ম অনুযায়ী লিখতে পারি, এখানে ভেক্টর এ এবং বি যোগ করে আমরা পেলাম সি। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি, ধরলাম ওপি একটা সরলরেখা, হ্যাঁ, যেটা ভেক্টর একে নির্দেশ করছে। এর পি বিন্দুতে পি কিউ একটি সরলরেখা যা ভেক্টর বিকে নির্দেশ করছে, তার পাদবিন্দু স্থাপন করলে যদি ও এবং কিউ যোগ করি তাহলে যে নতুন সরলরেখা পাওয়া যায় তা এ এবং বি ভেক্টরের লব্ধি সি কে মান এবং দিকে প্রকাশ করে। হ্যাঁ, এই হলো সাধারণ সূত্র। কেমন? সাধারণ সূত্র আমাদের খুব বেশি কাজ নেই, পরীক্ষায় আসলে আমরা জাস্ট এটা এভাবে লেখার চেষ্টা করবো। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় সূত্রটা, ত্রিভুজ সূত্র। কেমন? ত্রিভুজ সূত্রটা একটু, ত্রিভুজ সূত্রটাও অনেকটা বলতে গেলে এর মতোই। দেখি আমরা একটু প্রথমে আমরা এখানে কি করবো, একটা ত্রিভুজ কল্পনা করবো। ত্রিভুজে কটা বাহু?
তিনটে বাহু। তাহলে যে কোনো দুটো বাহু দিয়ে আমি কি করব, ভেক্টরকে নির্দেশ করব। তাহলে তৃতীয় বাহুতে যে কোনো দুটো বাহু দিয়ে আমি ভেক্টরকে নির্দেশ করব একই ক্রমে। তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। সাপোজ ধরো আমি যদি বলি OPQ একটা ত্রিভুজ, তাহলে OPQ ত্রিভুজের OP এবং PQ দুটো বাহু যদি সন্নিহিত বাহু যদি, হ্যাঁ হ্যাঁ যেমন এ বাহু সন্নিহিত, এ বাহু সন্নিহিত, এ বাহু আর এ বাহু সন্নিহিত, তাহলে আমি কি করলাম, OP এবং PQ দুটি সন্নিহিত বাহু দিয়ে দুটো ভেক্টর এ এবং বি কে কি করলাম, মানে এবং দিকে প্রকাশ করলাম। তাহলে বাহু আর কয়টা আছে, আরেকটা আছে, সেটা হলো কি তৃতীয় বাহু OQ, তা বিপরীত ক্রমে। এটা হচ্ছে একই ক্রম, এটা একই ক্রম, এদিকে যদি হতো তাহলে এটাও একই ক্রম হতো, বাট না, এই দুটো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে এটা যাবে, এটাকে বলা হচ্ছে কি বিপরীত ক্রম। তাহলে বিপরীত ক্রমে OQ বাহু কি করবে, ভেক্টর এ এবং বি এর লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে আমরা যদি কথাটা একটু লিখি কেমন দাঁড়ায়, যদি দুটি ভেক্টরকে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে একই ক্রমে সূচিত করা যায়, একই উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। ভেরি ক্লিয়ার। দেখো এখানে আমরা লিখবো তাহলে OP প্লাস PQ দিয়ে আমি কি করছি, দুটো ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করছি। তাহলে বিপরীত ক্রমে OQ বাহু উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। তাহলে আমি এখানে OP প্লাস PQ সমান মাইনাস QO লিখতে পারি, যদি উল্টা লিখি কেমন, মানে OQ এর বিপরীত যদি লিখি তাহলে মাইনাস QO লিখতে হবে, QO লিখলে আগে একটা মাইনাস দিতে হবে। তাহলে আবার এখান থেকে আমরা পাই OP প্লাস PQ প্লাস Q সমান 0। দেখো ভেক্টর ল থেকে আমরা কি পেলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণ দিয়ে MCQ হয়ে থাকে, মানে এই ধরনের তোমাকে ত্রিভুজ এঁকে দিল, ত্রিভুজ এঁকে দেওয়ার পর তোমাকে বলতে পারে নিচে কোনটি ঠিক, এটা দিতে পারে, উল্টা পাল্টা এরকম 2-3টা প্রশ্ন দিয়ে MCQ গঠন হয়ে থাকে। তাহলে আমরা ভেক্টর ল পেয়ে গেলাম। এখান থেকে আমরা এভাবে যদি OP সমান A ভেক্টর, B ভেক্টর সমান C ভেক্টর পেয়ে যাই। হ্যাঁ ঠিক আছে, ব্যাখ্যা দিলে আমরা কি বলবো, যদি OPQ একটা ত্রিভুজ, OPQ ত্রিভুজের OP এবং PQ বাহু দ্বারা যদি ভেক্টর A এবং B কে মানে ও দিকে একই ক্রমে সূচিত করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু OQ বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি C কে মানে ও দিকে প্রকাশ করে। অর্থাৎ OP প্লাস PQ সমান OQ, অর্থাৎ A প্লাস B সমান C। ওকে, তোমাদেরকে মনে আছে প্রথম চ্যাপ্টারে প্রথম লেকচার আমরা বলেছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর রাশি, হ্যাঁ এটা ছিল কি x, এটা ছিল y, এখান থেকে আমরা একটা ভেক্টর এই সমান কি করছিলাম, আর সমান মনে আছে, আর সমান xi প্লাস yj লিখেছিলাম। তো এটা কিভাবে লিখেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা ভেক্টরের ত্রিভুজসূত্র পড়ানোর সময় দেখাবো। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখন একটু দেখি। হ্যাঁ এখন তো আমরা ত্রিভুজসূত্র জানি, তাই এটা কিভাবে কাজ করে একটু দেখি। তাহলে এই যে আমি আবার রাখলাম, এটা x, এটা y, ধরলাম এটা একটা বিন্দু, এই বিন্দুকে আমি এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু সাপেক্ষে r দ্বারা প্রকাশ করছি। তাহলে x অক্ষ বরাবর r এর মান হচ্ছে x, y অক্ষ বরাবর r এর মান হচ্ছে কি y। তাহলে আমি যদি একটা যদি কি আঁকি, আয়ত আঁকি, তাহলে দেখো এই বাহু আর এই বাহু সেম, তাহলে এটা x হলে এটাও y, যেহেতু বিপরীত বাহু কি সেম।
তাহলে এখন এখানে আমরা একটু দেখব ও আর, এই ওয়ার দ্বারা প্রকাশ করলাম ও আর, তাহলে এটা এক্স এটা ওয়াই। তাহলে আমি যদি এখানে ও এ বি একটা ত্রিভুজ বিবেচনা করি, দেখো তো ও এ বি ত্রিভুজে আমি যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, ও বি প্লাস বি এ সমান হচ্ছে কি ও এ। হ্যাঁ, তাহলে আমি যদি ও কে পাশে নিয়ে আসি তো ও এ সমান আর সমান ও বি মানে কি এক্স, বি এ হচ্ছে কি ওয়াই। তো ওয়াই অক্ষ মান এবং দিক, ওয়াই অক্ষ মান এবং দিক। তাহলে আমরা আসলে শুধু এক্স ওয়াই দিয়ে এভাবে লেখা কোনো নিয়ম নেই। তাহলে আমি ও বি কে কি লিখতে পারি, ও বি কে লিখতে পারি মান ইন্টু দিক, মান দিক মানে কি আই, প্লাস বি এ মানে হচ্ছে কি মান হচ্ছে ওয়াই, আর বি এ মানে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর দিক মানে হচ্ছে কি জে। এইভাবে আর সমান এক্স আই প্লাস ওয়াই যে জিনিসটা আসে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা লিখেছিলাম আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই যে তিনটা যে দুটো যে মাঝখানে যোগ দিলাম সেটা কিভাবে হয়, হ্যাঁ অনেকটা নিয়মই হয়, তবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের আঁকতে জানতে হয়, তাহলে এটা আমরা কি করতে পারবো, তোমাদেরকে বুঝাতে পারবো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বোঝার জন্য আরেকটা কলমের সহযোগিতা নেওয়া যেতে পারে। হ্যাঁ, ধরলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আঁকি, খুব ইজিলি আঁকা যায়। দুটো বক্স আঁকলাম, একটা বক্স আর একটা বক্সের উপর চড়াই দিব এভাবে, ছড়ি দিলে এই যে হ্যাঁ যোগ করে দিলাম। তাহলে দেখো খেয়াল করো, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটাই ছিল জেড অক্ষ, মনে আছে যেটা এইভাবে আঁকা হয়, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এইভাবে আঁকা হয় না, এভাবে থাকে। এভাবে আঁকতে না পেরে আমরা এভাবে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ধরলাম এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি আর এর সাহায্যে প্রকাশ করছি, ভেক্টর আর। তাহলে আমরা এখন দেখবো আর মানে কিভাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়। এক্ষেত্রে আমরা একটু এই অংশটা যোগ করব। এই অংশটা যোগ করে আমরা একটু লিখবো, ধরলাম এটা ও এ, এটা পি কিউ, এভাবে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে, আমি প্রথমে এই যে ও এ কিউ ত্রিভুজে, ও এ কিউ ত্রিভুজে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব, মানে এটা প্লাস এটা সমান এটা, ও কিউ প্লাস কিউ এ সমান হচ্ছে ও এ। এখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করা যায়। আচ্ছা, পেলাম। এরপর আবার একটু খেয়াল করি তো ও কিউ, তো ও কিউ এখানে আবার ও পি কিউ ত্রিভুজে, ও পি কিউ ত্রিভুজে কি আবার লেখা যায় ও কিউ সমান হচ্ছে ওপি প্লাস পি কিউ। তাহলে আমি কি সেটা এখানে বসাতে পারি না, ত্রিভুজ সূত্র কেমন একই ক্রম, এটা যোগ এটা সমান বিপরীত দিকে বিপরীত ক্রম হয়ে এই দুটো লব্ধি হবে, এটা এভাবে লিখলাম। তাহলে আমি যদি এখানে একটু পুট করি, সুতরাং ও এ সমান কি দাঁড়ালো, ও এ সমান দাঁড়ালো ও কিউ এর জায়গায় ওপি প্লাস পি কিউ প্লাস কিউ এ। হ্যাঁ, এখন আপনারাই বললেন, এই যে আমি যে ওপি লিখছি, ওপি মানে কোনটা, এটা মানে কি জেড অক্ষ বরাবর বোঝায় না ওপিটা। তো জেড অক্ষ বরাবর আমরা কি জানি মান ইন্টু দিক, এটা তো ভেক্টর, তো ভেক্টর মানে কি মান ইন্টু দিক, মান মানে কি জেড অক্ষ বরাবর আর এর অংশটা হচ্ছে জেড আর দিক হচ্ছে কে। এবার আসি পিকিউ, পিকিউ কোনটা, এই যে পিকিউ, এই পিকিউ কি ও এই যে বাহুটা কেমন, যেটা আমি ও এম নাম দিলাম, ও এম এর
ওএম এর বিপরীত বাহু না, মানে পিকিউ সমান ওএম লেখা যায়। তাহলে ওএম যদি লিখি, ওএমটা হচ্ছে আবার কি এক্স এর একটা এক্স অক্ষ বরাবর ওএমটা হচ্ছে ভেক্টর, মানে আর এর একটা অংশ হচ্ছে কি এক্স অক্ষ বরাবর ওএম, আর সেটা সমান কি মান ইন্টু এক্স অক্ষ বরাবর মান মানে এক্স, দিক মানে হচ্ছে কি আই। এবার আসি কিউ এ। কিউ এ কোনটা? কিউ এ। আমি যদি এই অংশটা একটু যোগ করি, দেখেন এটা এটা কিউ এ এর বিপরীতটা বাহু হচ্ছে ওয়েল। তাহলে আমি কিউ এর বিপরীত বাহু ওয়েল, কিউ এ সমান ওয়েল লেখা যায়। তাহলে আবার ওয়েল সমানটা কি? ওয়েলটা হচ্ছে আর এর ওয়াই অক্ষ বরাবর অংশ, মানে মান ইন্টু দিক। তাহলে কি আমি লিখতে পারি না এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই যে আমরা বলেছিলাম তখন এই জিনিসটা আমরা জাস্ট এখন কি করবো, একটু যোগ চিহ্ন দিয়ে মনে রাখবো, কিভাবে হয় সেটা আমরা বিস্তারিত দেখবো ত্রিভুজ সূত্রে। কেমন? ত্রিভুজ সূত্রে, যদি এখানে এখনো সাধারণ কথাটা থেকে গেছে, আমাদের ত্রিভুজ সূত্র লিখতে হবে এখানে। ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্রটা জানলে আমরা ভেক্টরের বিয়োগ পাবো। ভেক্টরের বিয়োগের মাধ্যমে যে অঙ্কগুলো আসে সেগুলো আমরা পাবো। কেমন? তাহলে আমরা ত্রিভুজ সূত্রের পরে আমরা যাবো কোথায়? বহুভুজ সূত্রে। মানে তিনটা বাহু না হয়ে যদি একাধিক বাহু হয় তাহলে কি হবে? তাহলে জিনিসটা আমরা যদি একটু লিখি, বহুভুজ সূত্র, এটা আমরা মুছে ফেললাম। এটা আশা করি মাথা ঘোরানোর দরকার নেই, তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে এটা হবে বলেছিলাম সেটা আমরা এখানে প্রমাণ করলাম। তোমরা আবার একটু দেখে নিবে। আমি রিকমেন্ড করবো, যদি না বুঝো তাহলে ওটা কি করে একটু পজ করে আবার সামনে থেকে দেখে এসে, তাহলে দেখবা যে তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন আসি বহুভুজ সূত্র। তাহলে জিনিসটা কি, দুইয়ের অধিক ভেক্টর যোগের ক্ষেত্রে বহুভুজ সূত্রটা কি হবে? প্রযোজ্য হবে। কেমন? বহুভুজ সূত্র আমরা কি জানি, যদি এই যে একটা বহুভুজ আঁকি আমরা, এই যে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা বাহু আছে। কেমন? তাহলে 6টা বাহুতে যদি 1 2 3 4 5, এই 5টা বাহু যদি 5টা ভেক্টর বললাম, এ বি সি ডি ই, এই 5টা ভেক্টরকে যদি একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করে, তবে ষষ্ঠ বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদের লব্ধি এফ কে মানে এবং দিকে প্রকাশ করে। মানে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান এফ। দেখো, এটাই হচ্ছে বহুভুজ সূত্র। কেমন? তাহলে আমি কি করব, দুইয়ের অধিক ভেক্টর যোগের ক্ষেত্রে, দুইয়ের অধিক ভেক্টর যোগের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে যদি আমি এন সংখ্যক এন বুস বিশিষ্ট, এন বুস বা এন বাহু বিশিষ্ট একটি বহুভুজের, হ্যাঁ, এন বাহু বিশিষ্ট একটি বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা, হ্যাঁ, n-1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে একই ক্রমে সূচিত করলে, হ্যাঁ, শেষ বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে আমি যদি এভাবে বলি, 6টা বাহু সম্বলিত একটা বহুভুজের, হ্যাঁ, 5টা বাহু যদি, হ্যাঁ, তাহলে ওই যে বললাম এন সংখ্যক n-1, মানে কি 6টা থেকে একটা কমাইলাম, 5টা বাহু যদি 5টি ভেক্টরকে মানে ও দিকে একই ক্রমে সূচিত করে, তবে ষষ্ঠ বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। এটাকে আমরা বলি বহুভুজ সূত্র। হ্যাঁ, তাহলে এটাকে আমির ইসহাকের বই এভাবে লিখছে, এন বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক বাহু যদি n-1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে
একই ক্রমে সূচিত করে, একই ক্রমে সূচিত করে, তবে বহুভুজের তাহলে n মাইনাস ওয়ান সংখ্যক বাহু হলে কি আর কয়টা থাকে লাস্ট, মানে n তমতা বহুভুজের nth বাহুটি, nth বাহু মানে শেষ বাহুটি, nth বাহু মানে কি শেষ বাহুটি উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে, মানে ও দিকে প্রকাশ করে। আমরা এখানে 6টা বহুভুজ দিয়ে দেখাইছিলাম, আমি 4টা দিয়েও দেখাইতে পারি না, এটা আমরা ধরলাম। আবার একটু বোঝার জন্য আমরা 4টা বাহু দিয়ে দেখাই, 4টা বাহু দিয়ে দেখাই, 4টা বাহু 1 2 3 4, এই যে ধরলাম এটা একটা বাহু, 2 3 4 নম্বর বাহু। তাহলে আমি প্রথম 3টা বাহু দিয়ে যদি এ বি এবং সি 3টা ভেক্টরকে একই ক্রমে, এই যে এটা যেদিকে যাচ্ছে এটা একই দিকে, এটা একই দিকে যদি প্রকাশ করা যায়, তাহলে এই যে চতুর্ভুজের শেষ বাহুটি বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। তাহলে nth বাহুটি এখানে একটা কথা লিখি নাই, বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে, সরি কেমন, উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। তাহলে এটাকে আমরা যদি নকল করি 1 2 3, এটা যদি nth হয়, তাহলে n-1 সংখ্যক বাহু যদি n-1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে একই ক্রমে সূচিত করে, তাহলে এই বহুভুজের শেষ বাহু মানে nth বাহুটি উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। এ হলো বহুভুজ সূত্র। এটা খুব বেশি প্রয়োগ নেই, এটার প্রয়োগ আমরা দেখবো কোনো একটা জায়গায় আমরা দেখবো, তখন আমরা বলে দেব। এছাড়া এটা এত বেশি ইম্পর্টেন্ট নয়, তবে যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে সেজন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে যাতে আমরা এটা পারি। আচ্ছা, এরপর আমরা চলে যাই তাহলে আমরা কি পড়লাম, আমরা বললাম সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র। এখন আমরা পড়বো হচ্ছে বস অফ দ্য ভেক্টর, যেটাকে আমরা বলি সামান্তরিক সূত্র। খুবই ইম্পর্টেন্ট, এটা পুরো ইন্টারমিডিয়েট জুড়ে আমরা বিভিন্ন জায়গায় এই জিনিসটা প্রয়োগ করব। প্রকৃতির নিয়ম মেনে চলে বলতে গেলে অনেকটা, সেটা আমরা দেখাবো কীভাবে আমরা প্রকৃতির নিয়ম ব্যাখ্যা করতেছি। এটা একটা ম্যাথামেটিক্স যেটা দিয়ে আমরা পরে প্রকৃতির নিয়মগুলোকে খুব চমৎকারভাবে বিশ্লেষণ করব। তাহলে আসলে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে কিছুক্ষণ আগে দেখলাম পাখি কিভাবে উড়ে, পাখি যে কিভাবে উড়ে, দুটোতে ভেক্টর থেকে যে আমি একটা নতুন ভেক্টর পেলাম, ভেক্টরের এই যে যোগের যে নিয়ম, সেটাই মূলত সামান্তরিক সূত্র। আমরা যেভাবে সাঁতার কাটি, পাখি যেভাবে উড়ে, এটা পুরোটাই সামান্তরিক সূত্র। দেখি আমরা পাখির উড়ার দিয়ে একটু আবার বোঝার চেষ্টা করি। বললাম একটা পাখি, উড়ে যাচ্ছে, পাখি যদি ভালো করে হয় নাই, এই যে পাখির এই যে দুটো ডানা কি করবে, বাতাসের ঝাপটা দেবে। ঝাপটা দিবে কীভাবে, এইভাবে দেবে, ঠিক না, এই পথে। আবার এটা দিবে কোন পথে, এই পথে। দেখো দুটা এখানে কয়েনসিড করছে না, তাহলে কাকে ঝাপটা দিচ্ছে, বাতাসকে দিচ্ছে। বাতাসকে যদি এভাবে চাপ দেওয়া হয়, বাতাসও কিন্তু বিপরীত দিকে দেবে, বল দেবে, এটাকে আমরা প্রতিক্রিয়া বল বলি। তাহলে পাখির ডানা যেদিকে দিচ্ছে তার বিপরীত দিকে এই হলো বাতাসের প্রতিক্রিয়া বল, এই হলো বাতাসের প্রতিক্রিয়া বল। এই দুটো মিলে যদি আমি একটা এখন সামান্তরিক অঙ্ক করি, তাহলে যে বিন্দুতে ক্রিয়া করছিল ঠিক ওই বিন্দুগামী সামান্তরিকের যে কর্ণটা, কর্ণটা, তাহাই এই দুটো প্রতিক্রিয়া বলের লব্ধি হবে। খুবই ইন্টারেস্টিং যে পাখি ডানা ঝাপটালো বাতাসে, সেই বাতাস যে দুটো প্রতিক্রিয়া বল দিল, সেই দুটো প্রতিক্রিয়া বল যে বিন্দুতে ক্রিয়া করলো, সেই বিন্দু, সেই দুটো বল নিয়ে যদি একটা সামান্তরিক অঙ্ক করা হয়,
তাহলে সামান্তরিকের ওই বিন্দুগামী যে কর্ণটা সেটাই এই দুটো ভেক্টরের লব্ধিকে মান এবং দিকে প্রকাশ করে, অর্থাৎ এই দুটো ভেক্টর মিলে আমরা এটা পাবো। ওকে, তাহলে এই জিনিসটাই আমরা একটু লিখব। তাহলে আমরা যদি একটু লিখি, কোনো কণার উপর বা কোনো বিন্দুর উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। হ্যাঁ, দুটো মানে ডানার ঝাপটা একটা দিলাম, কিছুক্ষণ পর আরেকটা দিলাম, হবে না, দুটো এইভাবে একই সময়ে দেওয়া লাগে। হ্যাঁ, আমরা যেমন সাঁতার কাটি, একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে একই ক্রমে সূচিত করলে সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণটি উক্ত ভেক্টরদের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে বা সূচিত করে। তাহলে কোনো কোণার উপরে একই সময়ে কথাটা খুবই ইম্পর্টেন্ট। একই সময়ে কথাটা যদি বাদ যায়, এটা সামঞ্জস্য থাকবে না। দুটো একই সময়ে ক্রিয়া করতে হবে। সময় ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু, যেমন এটা পরস্পর সন্নিহিত না, এটা সন্নিহিত, এটা সন্নিহিত, এটা সন্নিহিত, তাহলে কয় জোড়া? 4 জোড়া সন্নিহিত বাহু থাকে। তারপরে কি করলাম? এই দুটো দ্বারা প্রকাশ করলাম। যদি প্রকাশ করা যায় তবে সামান্তরিকের যে বিন্দুতে ও দুটো বল ক্রিয়া করছে সেই বিন্দুগামী কর্ণ, কারণ কর্ণ তার একটা আছে, এটা না, বরঞ্চ যে বিন্দুতে ক্রিয়া করছে সেই বিন্দুগামী যে কর্ণটি উহা উক্ত ভেক্টরদের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করে। যদি এটা পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, পি ও কিউ যদি এই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করে, তাহলে পি ও কিউ এর লব্ধি হবে এই যে মাঝখানে যেটা, সেটা আ। হ্যাঁ, অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ পি প্লাস কিউ সমান আর একই সময়। হ্যাঁ, একই সময় খুবই ইম্পর্টেন্ট। সাপোজ ধরো একটা রাস্তার মধ্যে একটা কি গাড়ি আটকে গেল কাদার মধ্যে, কাদার মধ্যে ধরো একটা গাড়ি আটকে গেল। তো গাড়িটা তো কাদার মধ্যে যদি আটকে যায় তাহলে তো একজন দুজনে ঠেললে এটা যাবে না, ঠিক না? ওরা 5 জন একসাথে ঠেলতে হবে। তো 5 জন পিছনে গিয়ে একসাথে কি করবে? একসাথে ধাক্কা দেবে। তাহলে 5 জনের এই যে প্রযুক্ত বলগুলো মিলে লব্ধি হবে। মানে ধরো 5 জন ব্যক্তি যদি 100 নিউটন করে বল দেয়, তাহলে 100 100 100 100 100 মিলে কত হবে? 500 নিউটন। 500 নিউটন দেন গাড়ির উপরে ক্রিয়া করবে। তাহলে এই 500 100 100 100 100 মিলে 500 হওয়ার জন্য শর্ত কি? 5 জনকে একই সময়ে বল প্রয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করি, প্রকৃতির মধ্যে কিন্তু পদার্থবিজ্ঞান পাওয়া যায়। আমরা যেটা করি, আমরা বলি সবাই একসাথে ধাক্কা দেওয়ার জন্য কোনো একজন ব্যক্তি বলে উঠে হেইও, আরো জোরে। এই যে হেইও বলে গান গায় তালে তালে, এই তালটা কেন সৃষ্টি করা হয়েছে? যাতে একই সময়ে বলগুলো ক্রিয়া করে, এই জন্য এটা সৃষ্টি করা হয়েছে। তোমরা যারা গ্রামের বাড়িতে এই যে নলকূপ, গভীর নলকূপ বসাতে দেখবা, হ্যাঁ, নলকূপ প্রথমে কি করে, একটা লোহার টিউব মানে অনেক লম্বা, 700-800 ফিট মাটির মধ্যে গেড়ে দেয়। মানে তারপরে কি করতে হয়, ওটা তুলে আবার প্লাস্টিকের দেওয়া লাগে। তো ওটা তোলার সময় কি হয়, মানে এই যে দীর্ঘক্ষণ ওরা যে টানে একসাথে 5-7 জন মিলে, হ্যাঁ, এখন দেখবা এখানে একই সময় যাতে বলগুলো ক্রিয়া করে, মানে 5 জনের প্রযুক্ত বল যাতে একই সময় ক্রিয়া করে, সেই জন্য ওরা মানে গানে গানে টান দেয়। তাহলে এই যে হেইও মানে আসলে নাথিং বাট একই সময়। তাহলে আমরা এদের লব্ধিটা একসাথে দেখতে পাবো।
তাহলে এখানে একটা প্রশ্ন আসে, যেমন ধরো এই যে 5 জন একসাথে বল প্রয়োগ করলো, এখানে তাদের ডিরেকশন খুব ইম্পর্টেন্ট। 5 জনের যদি 3 জন যদি এদিকে 3 ব্যক্তি যদি পিছন থেকে দেয় আর 2 ব্যক্তি যদি উল্টো দেখে দেয়, তাহলে কিন্তু যোগ হবে না। তখন এই 300 থেকে 200 বাদ দিয়ে লব্ধি সেই 100ই থেকে যাবে। সেজন্য তাহলে এই যে বলগুলো প্রয়োগ করা হচ্ছে তাদের ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিরেকশন বোঝানোর জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী মানে তারা ডিরেকশন বোঝানোর জন্য তারা কত কোণে ক্রিয়া করছে সেটা আমরা বলবো। ডিরেকশন মানে দিক মানে এটা না যে উত্তর বা দক্ষিণ। হ্যাঁ, এটা কত কোণে ক্রিয়া করছে। উত্তর দক্ষিণ হতে পারে ধরো পরস্পর 180 ডিগ্রি কোণে, পূর্ব পশ্চিম 180 ডিগ্রি কোণে। তো পূর্ব আর উত্তরের মধ্যে কত? হ্যাঁ, এই ধরনের হিসাবগুলো করলে আমরা 90 ডিগ্রি পাই। তাহলে আমরা মানে এই দিক বোঝানোর হিসাবটাকে আমরা অবশ্যই কোন দিকে হিসাব করবো, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে লব্ধি যে বের করলাম, আর রিজাল্টেন্ট, লব্ধি মানে কি, লব্ধি ইংলিশটা হচ্ছে রিজাল্টেন্ট, সেজন্য আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই আর এর একটা মান বের করবো, দিক বের করবো এই আলফাকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা কোণ আগাবো, কিভাবে আর এর মান এবং দিক বের করা যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করবো।